জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব ৩১। সতর্কবার্তা। এই গল্পে অশ্রাব্য ভাষা, অশ্লীলতা এবং সহিংসতার উপাদান রয়েছে। ১৮ বছরের কম বয়সী বা সংবেদনশীল পাঠকদের জন্য উপযুক্ত নয়। পাঠক নিজ দায়িত্বে পড়বেন। কেরানীগঞ্জ, ঢাকা। শরৎকালীন সকাল। আকাশটা আজ যেন একটু বেশি স্বচ্ছ। নীলের ভেতরে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। গ্রামের পিচঢালা রাস্তার ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে গাড়িটা। সকালের শরৎ বাতাস জানালার ফাঁক গলে ভেতরে ঢুকছে। এই হালকা শীতল পরশে যে কারো মন ফুরফুরে হয়ে উঠবে। দুই পাশে ছায়া ফেলে রেখেছে কাশফুলের সাদা শাড়ি। হাওয়াই দোলায় দুলতে দুলতে যেন গাড়ির সঙ্গে ছুটছে তারা। ব্ল্যাক হাউন্ডস। অনেক অবাক হয়ে শব্দটা একত্রে উচ্চারণ করলো জুই আর তার দুই বান্ধবী মিনা এবং সোমা। আবির একই তালে মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ, ব্ল্যাক হাউন্ডস। গাড়ির ব্যাক সিটে বসে আছে জুই, সোমা আর মিনা। ফ্রন্ট সিটে বসে আছে আবির আর আরমান। আরমান খুব মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। সে বোনকে প্রাইভেটে দিয়ে আসতে যাচ্ছে। ইদানিং জুইকে একা ছাড়া হয় না, কিভাবেই বা ছাড়বে। এই কদিনে এখান থেকে রাতারাতি 4টা মেয়ে নিখোঁজ। এদিকে এই ঘটনার পর আবার শেখবাড়ির সকলের মনে পড়ে গেছে আজ থেকে প্রায় 3-4 বছর আগের ঘটনার কথা। তাই আর কেউ রিস্ক নিতে চাইছে না। এজন্যই জুইদের প্রতিদিন কেউ না কেউ দিয়ে যায়, আবার পড়া শেষ হলে নিয়ে যায়। আজ বাড়িতে আরমান থাকায় সে ওদের দিয়ে আসতে যাচ্ছে। সেই তখন থেকে আবির জুইদের এটা ওটা বলে ভয় দেখিয়ে যাচ্ছে। ব্লাড হাউন্স, এটা আবার কেমন শব্দ? জুইয়ের ভয়ে চুপসে যাওয়া ফেস দেখে মনে মনে কিছুটা হাসলো আবির। তারপর স্পুকি টোনে, অর্থাৎ ভীতিকর স্বরে আবার বলল, ঠিক শুনেছ, ব্লাড হাউন্ডস। ব্লাড অর্থ রক্ত আর হাউন্ডস হচ্ছে শিকারী কুকুর। সম্পূর্ণ মানে দাঁড়ায় রক্তের গন্ধ শুকে শিকারকে যেখানেই থাকুক না কেন খুঁজে বের করা। আর কুখ্যাত মাফিয়া টেররিস্টরা ঠিক তেমনই। ওদের হাত থেকে শত্রুরা সহজে পার পায় না। গর্তে লুকিয়ে থাকলেও ব্লাড হাউন্ডসের মতো টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে আনবে। যেমন আন্ডারওয়ার্ল্ডের শক্তিশালী মাফিয়া টেররিস্ট গ্রুপ ব্ল্যাক ভেমন। আবার অবাক হয়ে তিন বান্ধবী একসাথে বলে উঠল। এবার ওদের ভয় পাওয়া দেখে আবির পুনরায় ঠোঁট টিপে হাসলো। তারপর আগের নাই স্পুকি টোনে বলল, ব্লাড ভেনম। এটা বিশ্বের অন্যতম আলোচিত টেররিস্ট গ্রুপ। স্মাগলিং, অস্ত্র পাচার, মাদক, নারী পাচার সহ এমন কোনো কাজ বাকি নেই যে তারা করে না। জুই একটু ঠোঁট ভিজিয়ে বলল, নারী পাচারও করে? মেয়েদেরকে বোকা বানিয়ে বিভিন্ন কিছুর প্রলোভন দেখিয়ে তাদের সাথে নিয়ে যায়, তারপর বেচে দেয়। জুই ভয়ে ভয়ে বান্ধবীদের সাথে চোখাচোখি করে আমতা আমতা করে বলল, তারপর? আবার জোরে শ্বাস ফেলে বলল, তারপর আর কি? বড় বড় মাফিয়াদের ক্লাবে প্রস্টিটিউটর বানিয়ে দেয়। তারপর বাকি কথা শেষ করতে পারল না আবির। আরমানের কড়া চোখের দৃষ্টি লক্ষ্য করে মাঝপথে থেমে গেল। জুইরা এখনো চোখ বড় বড় করে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির মৃদু হেসে সোজা হয়ে বসলো। এতক্ষণ ঘাড় বাঁকিয়ে কথা বলতে বলতে ঘাড় ব্যথা হয়ে গেছে। জুই বেশ কিছুক্ষণ পরে উত্তর না পেয়ে আবার প্রশ্ন করবে, তখনই আরমানের কণ্ঠ কানে আসে, যেভাবে দিয়ে আসবে সেভাবেই থাকবি, একদম বাদরগিরি করবি না। ছুটি শেষে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, বাড়ির গাড়ি এসে নিয়ে যাবে। একদম ঠিক বলেছেন স্যার, দিনকাল ভালো না, দরকার পড়লে আমি এসে বাড়িতে দিয়ে আসবো। আবিরের কথায় আরমান সরু চোখে তার দিকে তাকালো। আবির মাথা চুলকে দাঁত বের করে দিল। আরমান গম্ভীর গলায় প্রশ্ন করলো, সকাল সকাল আমাদের বাড়িতে আসার কারণ কি? আবির গলা খাকারি দিয়ে বলল, ওই আর কি, আপনাকে নিয়ে যেতে এসেছিলাম। আরমান চোখ সরু করে তার দিকে তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। পিছন সিট থেকে জয় বলল, ভাইয়া, জাহান আপু কবে আসবে? তুমি না বলেছিলে নিয়ে আসবে? কই আনছো না তো? সময় হলে নিজেই চলে আসবে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে 10-এর ঘরে আসলো, অথচ আমার রুমে এখনো সূর্যের আলো এসে পৌঁছায়নি। পৌঁছাবেই বা কী করে? রুমের সকল দরজা জানালা বন্ধ, ফলে রুম পুরো মৃদু অন্ধকারাচ্ছন্ন। সারা রুম কাঁপিয়ে লাউডলি মিউজিক চলছে। এ লাকি লাকি গার্ল, শি গট ম্যারিড টু এ বয় লাইক ইউ, শিট কিক ইউ আউট ইফ শি এভার নো বোথ অল দ্য ইউ টেল মি দ্যাট ইউ ডু। এই আধা অন্ধকারাচ্ছন্ন রুমে কাউসে শিথিল হয়ে বসে বলিষ্ঠ দেহী পুরুষ ইভান চৌধুরী। দৃশ্যমান তার দেহ খেলানো বুক, পরনের প্যান্ট বেলি বাটনে নিম্নাংশে নেমে আছে। তার সামনে টি টেবিল, সেখানে নিখুঁতভাবে সাজানো বেশ কিছু নামি দামি ব্র্যান্ডের হুইস্কির বোতল। সেখানে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সাদা পাউডারের মতো কিছু, যা কিছুক্ষণ পরপর নাকের সাথে ঘষছে, মনে তো হচ্ছে ড্রাগস। সেগুলো একপাশে তার দুপা ক্রস করে তুলে রেখে বারবার নাড়াচাড়া করছে। তার এক হাতে একটি চকচকে রক্স গ্লাস, তা হালকা নাড়িয়ে যাচ্ছে, ফলে হুইস্কি ধীরে ধীরে ঘূর্ণায়মান হচ্ছে। আরেক হাত দিয়ে
ঠোঁটের ফাঁকে থাকা সিগারেটের শলাকাটা নিয়ে উপর দিকে মুখ ভর্তি ধোয়া কণ্ডলি ছাড়ল। অতপর ক্রস করা পাটা সোজা করে আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। সিস্টেমে লাউডলি গান চলছে, ডার্টি ডার্টি বয়, ইউ নো এভরিওয়ান ইজ টকিং অন দ্য সিন, আই হেয়ার দেম হুইসপারিং বোট দ্য প্লেস দ্যাট ইউ হ্যাভ বিন অ্যান্ড হাউ ইউ ডোন্ট নো হাউ টু কিপ ইয়োর বিজনেস ক্লিন। ড্রেসিং টেবিলের ওপর বসে আছি আমি, তবে নিজের ইচ্ছেই নয়, ইফান কুত্তার বাচ্চার জন্য। আমার দেহে এক সুতা পরিমাণ কাপড়ও নেই। হাত দুটো ইফানের টাই দিয়ে ড্রেসিং টেবিলের মাথায় বাঁধা, ফেলে রাখা শাড়ি দিয়ে পা দুটো বাঁধা, মুখে টেপ লাগানো, শুধু অবশিষ্ট আছে চোখ দুটো। আমার নিচের অংশ ব্লাড দিয়ে মেখে একাকার। আমি না পারছি নিজেকে মুক্ত করতে, আর না পারছি চিৎকার চেঁচামেচি করতে। উপায়ন্তর না পেয়ে ক্ষেপা দৃষ্টিতে ইফানের দিকে সেই ভোরবেলা থেকে তাকিয়ে আছি। ইফান কখনো মদ খাচ্ছে, কখনো সিগারেটে টান দিচ্ছে, আর আমাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসছে। প্রথমে তলপেটে ভীষণ ব্যথা করছিল, আর এখন বন্দি অবস্থায় সারা শরীর ব্যথায় জর্জরিত। এতটা বিধ্বস্ত অবস্থায় আমি নিজেকে কখনো কল্পনাও করিনি। সারা শরীরে অসংখ্য কামড় আর আঁচড়ানোর দাগ। ইফান এখনও আমার দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক হাসছে। এখনও সিস্টেমে বাচ্চা আনহলি গানের সুর, মাম্মি ডোন্ট নো ড্যাড ইজ গেটিং হট অ্যাট দ্য বডি শপ ডুইং সামথিং আনহলি, শি ইজ সেট ব্যাক হোয়াইল শি ইজ ড্রপিং ইট, শি বি প্রপার it, yeah, she put it down slowly. Ohi, ohi, ohi. He left his kids at ohi, ohi, omi. So he can get that. Mommy don't know dad is getting hot at the body shop doing something unholy. ইফান হুইস্কির গ্লাসে আরেকটা ছোট চুমুক দিয়ে উঠে দাঁড়ালো। তারপর আমার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে অলস ভঙ্গিতে শরীর টানা দিল। ওর বুকে সকালে আবার নতুন করে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়েছে। মাথার গজটা রাতেই টেনে খুলে ফেলেছে। ইফানের গা জ্বালানো হাসি দেখে ওকে এক্ষুনি মেরে ফেলতে ইচ্ছে করছে। রাগের তোরে আমার শরীর রিরি করছে। এই মুহূর্তে নিজেকে ছাড়াতে পারলে নিশ্চয়ই আজ আমার হাতে ওর মরণ নির্ধারিত। ইফান জিহ্বার আগা দিয়ে গাল ঠেলতে ঠেলতে হেলে দুলে আমার কাছে এসে দাঁড়ালো। আমি চোখ গরম করে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলছি, ফলে আমার বুকও সমানতালে ওঠানামা করছে। ইফান এটা কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে বুকের নিচে তিলটায় তার খড়খড়ে ঠোঁট ছুঁয়ে শব্দ করে চুমু দিল। আমি নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করছি না। ইফান আমাকে ওপর থেকে নিজ একবার জোহরি চোখে পরখ করল। আমার পা ফ্লোর রক্তে মাখামাখি। ইফান তপ্তশ্বাস ছেড়ে আমার মাথা তার বুকের ক্ষতস্থানের ওপর রাখলো। তারপর হাঙ্কি স্বরে বলল, খুব কষ্ট হচ্ছে জান। কিছু সময় পেরিয়ে গেলেও যখন আমার উত্তর পেল না, তখন ইফান তার বুক থেকে আমাকে সরিয়ে আমার মুখের দিকে তাকালো। এসির মধ্যে আমি ঘেমে একাকার। বাবরি চুলগুলো কপালে চোখে মুখে লেপ্টে আসে। ইফান লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে সারা মুখে হাত বুলিয়ে ঘামটা মুছে নিল। তারপর মুখ থেকে টেপটা খুলে দিতেই আমি জোরে জোরে শ্বাস নিয়ে হাঁপাতে থাকলাম। ইফান আমার চুলের ভেতর দিয়ে হাত দিয়ে ঘাড়ে ধরে তার কাছে টেনে নিতেই বাঁধা হাত দুটোতে টান পড়ে। আমি মুখ তুলে ওর মুখে একদলা থুতু মেরে অশ্রাব্য ভাষা ছাড়লাম, চুদির ঘরে চুদি, সাহস থাকলে হাত দুইটা খুলে দে, তোর গুঁড়া দুইটা পানিতে গুলে তোরেই খাওয়াইলাম। আমি থুতু নিক্ষেপ করেতেই ইফান চোখ দুটো কুঁচকে নিল। অতপর হাত দিয়ে মুখের থুতুটা মুছে আমার দিকে অগ্নিচোখে তাকালো। গালে হাত দিতেই আমি আরেক পাশে মুখ ফিরিয়ে নিলাম। ইফান চোখ সরু করে আমাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। তারপর দুগাল চেপে ধরে জোর করে তার দিকে ঘোরালো। ইফান আমার কানে ঠোঁট ছুঁয়ে হাঙ্কি টনে বলল, মাই ডিয়ার ফাকিং বুলবুলি, কতবার বলেছি সোনা, আমার সাথে তেজ দেখাবা না, তাও এমন করো কেন? আমি তৎক্ষণাৎ দাঁত কিরমির করে প্রত্যুত্তর করলাম, তোর পাছা মারা খাওয়ার জন্য। ইফান নিজের ঠোঁট কামড়ে ধরল। উফ ঝাঁঝোয়ালি, কি শোনালে, এটা শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে। আমি আর পারছি না, সত্যি আর পারছি না। ইচ্ছে তো করছে ওকে কাঁচা চিবিয়ে খাই। এরই মাঝে ইফান আমার হাতের বাঁধন খুলছে। তারপর ওর হাতের বাঁধনে আটকে রেখে চল শক্ত করে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, এটাই লাস্টবার ওয়ার্ন করছি বুলবুলি, আমি বেঁচে থাকতে তোর মুখে যেন আর কোনো দিন অন্য কোনো পুরুষের নাম না শুনি। ইফানের কথাটা শুনেই ভোরের কথা মনে পড়ে গেল। ইফান তখন ফোন কল শেষ করে নিজের বুকে ড্রেসিংটা করে। আমি তখনও দুর্বল শরীর নিয়ে বেঘরে ঘুমাচ্ছিলাম। ইফান আস্তে আস্তে আমার উপর ঝুঁকে পড়ে। অতপর আমার ক্লান্ত মলিন চেহারাটাই প্রায় 2 ঘন্টার মতো একইভাবে তাকিয়ে থাকে। জানি না এতক্ষণ আমার মাঝে কী খুঁজছিল। সে বারবার ঢোক গিলছিল, তার চাহনিতে ছিল একরাশ কোমলতা। আস্তে আস্তে ইফান ওর সিগারেটে পড়া ব্রাউন কালার ঠোঁট দুটো আমার কপালে রাখলো। ঠিক তখনই ঘুমের মধ্যে আচমকা অস্পষ্ট স্বরে বললাম, জায়ান ভাই। আমার অস্পষ্টভাবে বলা শব্দটা বুঝতে দেরি হলো না ইফানের। মুহূর্তে ইফানের চেহারার সকল কমলতা
উড়ে গিয়ে অগ্নিবর্ণ ধারণ করলো। ঘুমের মধ্যে এক থাবা মেরে টেনে হেঁচড়াতে হেঁচড়াতে ড্রেসিং টেবিলে এনে বেঁধে রেখেছে। আর যদি তুইও বেঁচে না থাকিস। আমার কথা শেষ হতে না হতেই ইফান আমার ঠোঁট নিজের ঠোঁটের দখলে নিয়ে পাজা কোলে তুলে নিল। আমি ব্যথায় জর্জরিত দুর্বল হাতে ওকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছি। ইফান কয়েক সেকেন্ডের জন্য আমার ঠোঁট ছেড়ে হাঙ্কি স্বরে বলল, আমি না থাকলে তোমারও অস্তিত্ব থাকবে না সুন্দরী। এটুকু বলে ইফান আবার আমার ওষ্ঠের ভাঁজে ডুব দিল। সেভাবেই ওয়াশরুমের দিকে নিয়ে গেল। ইফান আমাকে বাথটাবে রেখে তড়িঘড়ি করে গায়ে একটা শার্ট জড়িয়ে রুম থেকে বের হতেই ইতি আর পলি দরজায় এসে হাজির। সকাল থেকে একবারও আমাকে নিচে নামতে না দেখে তারাই উপরে এসেছে খোঁজ নিতে। যেহেতু ইফানও সকাল থেকে একবারও নিচে নামেনি, তাই একা কেউ আসতে চায়নি আমার রুমে। সেজন্যই দুজন একসাথে ভয়ে ভয়ে এসেছে। ইফান সবে রুমে লক লাগাতে যাচ্ছিল, তখনই ওরা হাজির। পলি ইতির পশ্চাতে হালকা চিমটি দিয়ে মনে করিয়ে দিল আমার কথা জিজ্ঞেস করতে। ইতি তৎক্ষণাৎ একটা ঢোক গেলে বলল, ভাইয়া ভাবি কি রুমে? ইফান কপালে 2 আঙুল ঘষে বলল, হুম, গিয়ে বস, ও শাওয়ার নিচ্ছে। পলি আর ইতি ঝটপট রুমে ঢুকতে নিতেই পেছন থেকে ইভান শক্ত গলায় বলে, আমি না আসা পর্যন্ত ঘর থেকে এক পাও বের হবি না, আর কেউ যেন রুমে ঢুকতে না পারে। ইতি আর পলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই ইফান তাড়াতাড়ি স্থান ত্যাগ করলো। আমাদের রুমে ঢুকতেই পলি আর ইতির চোখ কপালে পুরো বিছানা জুড়ে ব্লাডে ছোপ ছোপ হয়ে আছে। পলির বিষয়টা বুঝতে দেরি হলো না, তখনই হাঁপসাপ শুরু করলো ইতির সামনে। ইতি আশ্চর্য হয়ে পলিকে বলল, ও পলি ভাবি, বিছানা লাল হয়ে আছে কেন? জাহানারা ভাবির কি ঘুমের মধ্যেই মিন্স হয়েছে? হাই হাই, সবটা বিছানা ময়লা হয়ে গেছে। ইস, আমার মনে হচ্ছে এসব দেখে ভাইয়া লজ্জায় একটু আগে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ইতির কথা শুনে খুব খুব করে কেসে উঠল পলি। তখনই ইতির নজরে পড়ে ড্রেসিং টেবিলের সামনে রক্তমাখা ফ্লোর। ইতি আঁতকে উঠে লাফ মেরে পলির পেছনে চলে গেলে পলি সেদিকে একবার তাকিয়ে দেখলো খুব বাজে অবস্থা রুমের। সেও এখন বুঝতে পারছে না কি থেকে কি। তারপর 10 মিনিট পেরিয়ে গেল, ওয়াশরুম থেকে আমাকে বের হতে না দেখে ইতি দরজার সামনে এসে ডাকলো, ও ভাবি, এখনো তোমার গোসল হয়নি? আমি ভেতর থেকে মৃদু আওয়াজে উত্তর করলাম, বোন, ওয়ারড্রোব থেকে আমার কাপড়গুলো দাও তো সোনা। ইতি লাফিয়ে একটা শাড়ি, ব্লাউজ আর পেটিকোট দরজার ফাঁক দিয়ে ভেতরে ধরলো। তখন সে ভেতরে তাকাতে নিলে আমি বারণ করে বললাম, ইতি, ভেতরে কাউকে আসতে দিও না, আমি কাপড় চোপড় খুলে শাওয়ার নিচ্ছি। তুমি কোনো টেনশন করো না ভাবি, পলি ভাবি আর আমি থাকতে কেউ ভেতরে আসতে পারবে না। আরও 10 মিনিট পেরিয়ে গেল, আমি ধীরে সুস্থে শাওয়ার নিচ্ছি। পলি আর ইতি কাউসে বসে আমাদের অগোছালো রুমটা পরখ করছে। তখনই তাড়াহুড়া করে রুমে প্রবেশ করে ইফান। তার হাতে একটা শপিং ব্যাগ। ইফান কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমের দিকে এগোলো। ইফানের আচমকা আগমনে ধরফরিয়ে উঠল ইতি আর পলি। ইফানকে ওয়াশরুমের দিকে যেতে দেখে ইতি এক দৌড়ে ওয়াশরুমের দরজা আঁকড়ে ধরল। ইফান ইতির হঠাৎ এমন কাজে কপাল কুঁচকালো। তখন ইতি বলতে লাগলো, ভেতরে যাওয়া যাবে না ভাইয়া, ভাবি গোসল করছে। ইফান ইতির কথা কানে তোলার প্রয়োজন মনে করলো না, বরং ওর ডানায় ধরে দরজার সামনে থেকে সরাতে নিলে ইতি রুম কাঁপে চিৎকার করে বলতে লাগলো, ও ভাবি, ভাবি গো, তাড়াতাড়ি কাপড় চোপড় পরো, ভাইয়া জোর করে ভেতরে ঢুকতে চাইছে। ইফান চোয়াল শক্ত করে ইতিকে ধমকে দিল, স্টুপিড, সর সামনে থেকে। না না, সরা যাবে না, এটা ভাবির মান সম্মানের প্রশ্ন। ইফানের চোয়াল আরও শক্ত হয়ে আসলো। এদিকে ঘরের এক কোণে পলি কখন থেকে দাঁড়িয়ে ইশারায় ইতিকে থামতে বলছে, কিন্তু মেয়েটা থামার নামই নিচ্ছে না। পলি ইতির এমন বাচ্চা মতে ভীষণ লজ্জায় পড়ে গেল। ইফান সামনে থাকায় পারছে না বাচ্চা মেয়েটাকে টেনে নিয়ে যেতে। ইফান বেশ কয়েকবার বলার পরও দরজা ছাড়ছে না মেয়েটা। শেষে ইতিকে জোর করে সরাতে নিলে ইতি পুনরায় চেঁচিয়ে বলতে লাগলো, ও ভাবি, তাড়াতাড়ি করো, ভাই আমার কথা শুনছে না, তাড়াতাড়ি কাপড় পরে নাও। এক পর্যায়ে ইফান অবুঝ ছোট বোনের কাছে হার মেনে নেয়। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে হাতে শপিং ব্যাগটা দিয়ে বলে, বইন, মাপ চাই তোর কাছে, নে এটা অন্তত আমার বইয়ের হাতে তুলে দিস। ভেবেছিলাম ধীরে সুস্থে সাড়া নিব, তার হয়ে উঠল না চেঁচামেচির কারণে। তাই 5 মিনিটের মধ্যে বেরিয়ে আসলাম। ইতি তখন দরজা ঘেরাও করে ধরেছিল। ইফান চলে যাওয়ার পর পলি কতবার বোঝাতে চেয়েছে স্বামী স্ত্রী একসাথে থাকলে কিছু হবে না। অবুঝ ইতি কানে তুলল না পলির কথা। সে আমার তখনকার বলা কথাই ধরে বসে আছে। তার কথা অনুযায়ী বড়ভাবে ওনার সম্মান আমার হাতে তুলে দিয়েছে, এখন ওনার সম্মান প্রোটেক্ট করা আমার দায়িত্ব। আমি ওয়াশরুম থেকে বের হতেই ইতি খুশিতে গদগদ করতে করতে বলল, ও ভাবি, ভাবি গো, আজ আমি না থাকলে কি হতো বলো তো? ইতির কথায় পলি ঠোঁট চেপে হাসছে। আমি আর কি করব, ছোট ননদের কথায় মৃদু হেসে উত্তর করলাম, তাই তো তাই, তুমি না থাকলে তো তোমার ভাই আমার সব দেখে ফেলতো। আমাদের কথার মাঝে আমার ভাইব্রেট করা ফোনটা বেজে উঠল। পলি বেড সাইড থেকে ফোনটা আমার হাতে দিল। আমি ফোনটা হাতে নিয়ে দেখি তন্নির কল এসেছে। দেরি না করে ফোনটা কানে ধরলাম।
ফোনের ওপাশ থেকে তন্নি কি বলল এটা আমি ছাড়া আর কেউ শুনতে পাইনি, তবে মুহূর্তে আমার চেহারা চিন্তার ছাপ ফুটে ওঠে। আমি অবাক হয়ে তন্নিকে বললাম, কি মাঝরাত থেকে মুখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না?